বাংলাদেশে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে $4.5 বিলিয়ন বা 450 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছে। বৈদেশিক লেনদেন পরিস্থিতির উন্নতি ঘটাতে, বাংলাদেশের রিজার্ভ চাঙ্গা করতে এবং মুদ্রা বাজারের স্থিতিশীলতা আনতে এই অর্থ কাজে লাগানো হবে। যদিও মাত্র কয়েক মাস আগেও বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, সেজন্য সরকারের পক্ষ থেকেও বারবার দাবি করা হচ্ছিল যে বাংলাদেশের রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। তারপরেও হঠাৎ কেন সরকার এত বিপুল অর্থ ঋণ নিতে চাচ্ছে, তা অনেকের মনেই প্রশ্ন। সম্প্রতি দেশের বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনেও আইএমএফের ঋণ চুক্তিকে দায়ী করা হচ্ছে। ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী আইএমএফের কুখ্যাতি আছে। অতীতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং আফ্রিকার বহু দেশের অর্থনীতি আইএমএফের ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সরকার আইএমএফ থেকে কেন ঋণ নেবে এবং এই ঋণের ফলে আমাদের দেশে কী ধরনের প্রভাব পড়বে, সে সম্পর্কে আলোচনা করা হবে সাজ্জাদ ইনফো বাংলা চ্যানেলের এই পর্বে। সাজ্জাদ ইনফো বাংলা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাংলাদেশ কেন আইএমএফ এর কাছ থেকে ঋণ নিচ্ছে তা ভালোভাবে বুঝতে হলে দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। একটি বিষয় হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আরেকটি বিষয় ব্যালেন্স অফ পেমেন্ট। প্রথমে আসা যাক রিজার্ভের বিষয়ে। পৃথিবীর অধিকাংশ দেশের মতো বাংলাদেশও মার্কিন ডলারকে রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যবহার করে বিভিন্ন পণ্য রপ্তানি, রেমিটেন্স ঋণ বা অন্যান্য উৎস থেকে সরকার যে ডলার আয় করে তা দিয়ে দেশের আমদানি ব্যয় এবং ঋণ ও সুদসহ যাবতীয় খরচ মেটানোর পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে পরিমাণ ডলার সঞ্চিত থাকে সেটাই মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এরপর আসা যাক ব্যালেন্স অফ পেমেন্টের বিষয়ে। যে কোনো দেশের অর্থনীতির জন্য ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমদানি রপ্তানির আর্থিক হিসাবকে ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। ব্যালেন্স অফ পেমেন্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোনো দেশের নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, গাড়ি, স্বর্ণসহ যাবতীয় আমদানি রপ্তানির হিসেব থাকে কারেন্ট অ্যাকাউন্টে। অন্যদিকে দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগ, ঋণ এবং ব্যাংকিং তথা ক্যাপিটাল অ্যাকাউন্টে হিসাব করা হয়। ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের রিজার্ভ এবং ব্যালেন্স অফ পেমেন্টের বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সাধারণত দেশ থেকে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আবার প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করা হয়। কিন্তু ডলারের বিপরীতে টাকার মান অনেক কমে যাওয়ার কারণে পণ্য আমদানি করতে বাংলাদেশের রিজার্ভ থেকে প্রচুর অর্থ খরচ হচ্ছে। সেই সাথে বাংলাদেশের বাজেটেও ৮২,৭৪৫ কোটি টাকার একটি বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এই সমস্ত সমস্যার সমাধান করতে বৈদেশিক লেনদেন পরিস্থিতির উন্নতি ঘটাবে, বাংলাদেশের রিজার্ভ চাঙ্গা করতে এবং মুদ্রা বাজারের স্থিতিশীলতা আনতে মূলত সরকার আইএমএফ এর কাছে ঋণ চেয়েছে। এর আগেও কয়েকবার আইএমএফ থেকে ঋণ সহায়তা নিয়েছে বাংলাদেশ, কিন্তু কোনোবারই ঋণের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি ছিল না। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত বছর ছিল $৪৫.৫ বিলিয়ন। কিন্তু চলতি বছরে জুলাই মাসের শেষ নাগাদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩৭.৬৭ বিলিয়ন নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে ৬ মাসের বেশি প্রয়োজনীয় পণ্য আমদানির মূল্য পরিশোধ করা যাবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস,
খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের আমদানিও অনেক বেড়েছে। সরকার বলছে গত বছরের তুলনায় এই বছর আমদানি বেড়েছে 39%। ফলে দেশীয় বাজারে ডলারের চরম সংকট তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করা হলেও তা খুব একটা কাজে আসছে না। ফলে 2021 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট অ্যাকাউন্টে 17.2 বিলিয়ন ডলার ঘাটতি তৈরি হয়েছে। গত 10 বছরে বাংলাদেশের অর্থনীতিতে এ ধরনের সংকট তৈরি হয়নি। বিশ্লেষকরা বলেছেন, সরকার বুঝতে পেরেছে যে কোনো জায়গা থেকে ডলার সরবরাহ বাড়িয়ে এ ঘাটতি পূরণ করা সম্ভব নয়। তাই অনেকটা বাধ্য হয়ে IMF এর দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় সবসময় কিছুটা ঘাটতি থাকে। কিন্তু সেই ঘাটতি যদি অনেক বেশি হয়ে যায় তখন IMF এর মতো প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হয়। IMF কোনো দেশকে ঋণ দিলে সেই সাথে দেশের নীতিগত কিছু বিষয় সংস্কারের শর্ত জুড়ে দেয়। এসব সংস্কার বাস্তবায়নের কারণে প্রধানত 5টি শর্ত মানবেন। শর্তগুলো হলো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সার্বিকভাবে ভর্তুকি কমিয়ে আনতে হবে, ব্যাংকের সুদের হার বৃদ্ধি সহ খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে, পুনর্বিন্যাস করতে হবে, মেগা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং বৈদেশিক মুদ্রা বাজারে নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। IMF এর শর্ত মানতে গিয়ে অনেক স্বল্প উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের বিপদে পড়ার রেকর্ড আছে। তবে কিছু বিশেষজ্ঞ বলেছেন, IMF এর শর্ত অনুযায়ী বাংলাদেশের ব্যাংকিং খাত এবং কর ব্যবস্থার সংস্কার করা হলে দেশের অর্থনীতি লাভবান হতে পারে। তবে সুদের হার বৃদ্ধি এবং ভর্তুকি প্রত্যাহার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে খুবই স্পর্শকাতর বিষয়। যেমন জ্বালানি খাতে ভর্তুকি কমালে শুধু যানবাহনে নয়, দেশীয় উৎপাদনের প্রতিটি ধাপে বিরূপ প্রভাব পড়বে। এক্ষেত্রে IMF এর যুক্তি হলো, জ্বালানি তেলের দাম বাড়ালে মানুষ কম তেল কিনবে, ফলে দূষণ কম হবে, তখন মানুষ ঘৃণার দিকে ঝুঁকবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে জ্বালানিও বিকল্প তেমন কিছুই নেই। অর্থাৎ কৃষকের হাতে কিংবা পরিবহন খাতে যখন ডিজেলের বিকল্প না দিয়ে উল্টো ডিজেলের দাম বাড়ানো হয়, তখন বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনতে হবে। ডিজেলের দাম পোষাতে কৃষি পণ্যের দাম, পরিবহন খরচ, শিল্প কারখানার উৎপাদন খরচ সব কিছুই বেড়ে যাবে। ব্যবসায়ীরা লাভ করতে পণ্যের দাম বাড়াবে, যার ফলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ ক্রেতাদের উপর। এক্ষেত্রে মূল্যস্ফীতিও আরও অনেক বেড়ে যাবে। IMF এর আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ব্যাংক ঋণের উপর সুদের হার বাড়ানো। এক্ষেত্রে IMF এর যুক্তি হচ্ছে, সুদের হার যত বাড়বে মানুষ ব্যাংক থেকে তত কম ঋণ নেবে, ফলে বাজারে চাহিদা কমে যাবে। চাহিদার বিপরীতে যোগান কমলে মূল্যস্ফীতিও হ্রাস পাবে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সুদের হার বাড়ালে অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী বাজারে টিকে থাকতে পারবে না। তখন অনেক মানুষ কর্মহীন হয়ে বেকারে পরিণত হবে। সেই পরিস্থিতিতে একচেটিয়া মুনাফালোভী কোম্পানির কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পড়বে। IMF এর সাথে আনুষ্ঠানিক চুক্তির আগেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তবে IMF শুধু জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ করতে বলেনি, বরং দেশের জ্বালানি তেলের মূল্য নির্ধারণের পদ্ধতি সংস্করণ করতে বলেছে। বর্তমানে জ্বালানির মন্ত্রণালয়ের আদেশে বাংলাদেশের জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। তবে IMF এর পাশাপাশি দেশীয় বিশেষজ্ঞ অর্থনীতিবিদরাও আন্তর্জাতিক বাজার মূল্য অনুসারে জ্বালানি তেলের দাম নির্ধারণের পরামর্শ দিয়েছেন।
এই পদ্ধতি অনুসারে প্রতিদিনই বিশ্ববাজারের সাথে জ্বালানি তেলের দাম ওঠানামা করে। বাংলাদেশে এই পদ্ধতি না থাকার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সরকার দেশের মধ্যেও দাম বাড়িয়ে দেয়, কিন্তু যখন বিশ্ববাজারে দাম কমে তখন আর দেশের বাজারে দাম কমানো হয় না। ফলে সাধারণ মানুষ কম দামের তেল কেনার সুবিধা থেকে বঞ্চিত হয়। এভাবে বিগত 8 বছরে বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন দেশের মানুষের কাছে বিশ্ববাজারের চেয়ে বেশি দামে বিক্রি করে 48,000 কোটি টাকা মুনাফা করেছে। অথচ সম্প্রতি তেলের দাম বাড়ানোর পেছনে পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসানকে সবচেয়ে বড় কারণ হিসাবে দেখানো হয়েছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাজ্জাদ ইনফো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।